আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ। সব ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নতিতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এনসিপির নতুন জোট গঠন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে অন্য দলগুলোকেও জোটে আসার আহ্বান। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ 17 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। যাযাবর মিন্টু রিপোর্ট। 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনও মত দেয়নি মেডিকেল বোর্ড। দলীয় সূত্র জানায়, গ্রিন সিগন্যাল পেলেই তাঁকে নেওয়ার জন্য কাতার সরকারের দেয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। বেশ কিছু নেতাকর্মীকে দেখা গেছে এভার কেয়ার হাসপাতালের আশেপাশে। প্রিয় নেত্রীর সবশেষ অবস্থা জানতে ছুটে এসেছেন তারা। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের বাংলাদেশের জন্য এবং আমাদের দল বিএনপির জন্য এক বিরাট অপূরণীয় একটা সংকটের সময়, যেটা থেকে একমাত্র ওনার উত্তরণেই, ওনার সুস্থতাই একমাত্র এটা থেকে আমাদেরকে উত্তরণ করতে পারে বলে এটা আমরা বিশ্বাস করি। আসলে মনটা বারবার মানতেছিল না। আমি কয়েকদিন আগেও এসে দেখে গেছি, মনে হচ্ছিল এই বাংলাদেশটা এখানে শুয়ে আছে। আমরা বাহিরে কর্মীরা ওনার অপেক্ষায় কখন উনি সুস্থ হবেন। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দেখবেন জাতীয় সংসদ নির্বাচন 2026। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যালট সহ ভোটের যাবতীয় সামগ্রী কেন্দ্রে নির্বাচনের আগের রাতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনেকাংশের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোট করার প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচন ভবনে প্রায় 5 ঘণ্টার কমিশন সভা শেষে জানানো হয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সংখ্যা বাড়ানো হবে ভোটের আগে। তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে সময় দেওয়া হবে 48 ঘণ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন, এগুলো সরাতে হবে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা। তবে আপাতত রাখা হয়নি বেসরকারি ব্যাংকের
কর্মকর্তাদের। বাড়ানো হয়েছে ভোটের সময়ও। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। রিটার্নিং কর্মকর্তা কারা হবেন সেটি এখনো নির্ধারণ হয়নি। নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক দিক মনিটরিংয়ে ইসিতে একটি মনিটরিং সেল হবে। মঙ্গলবার থেকে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদ আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে কঠিন সময় আসছে, জনগণকে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তারেক রহমান আরও বলেন, একমাত্র গণতন্ত্রই পারবে সব অপতৎপরতা ঠেকিয়ে দিতে। তিনি বলেন, বিএনপি সরকারে গেলে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরাই হবে মূল কাজ। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিজয়ের মাসে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। 7 দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের আয়োজন। সকালে কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশে 1.5 বছরে 1 কোটি লোকের কাজের কর্মসংস্থানের ঘোষণা দেন তিনি। বাংলাদেশে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বাংলাদেশে যা কিছু ভালো সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 16 বছরে স্বৈরাচার দেশ ধ্বংস করেছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। বিএনপির নামে অপপ্রচার চলছে উল্লেখ করে সতর্ক থেকে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3 দলের নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোট গঠিত হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে এক ব্যালটে ভোট করতেই এই জোট হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। তফসিল ঘোষণার আগে জমে উঠেছে রাজনীতির মাঠ। জামায়াতে ইসলামী, বিএনপি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে এনসিপির জোট গঠনের জল্পনা কল্পনা থাকলেও তা হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নতুন জোট গঠনের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণতান্ত্রিক সংস্কার জোট নামে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য জোটে থাকছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক সূচনা যারা করতে চান তাদের এই জোটে আসার আহ্বান জানানো হয়। হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে, যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। ৭১-এর যে আকাঙ্ক্ষা ২৪ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, ২৬-এর পরে সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব।
আগামী নির্বাচনে এক মার্কায় ভোট করবে এই জোট, জানান নাহিদ ইসলাম। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। তারুণ্যের উত্থান ঘটেছে জানিয়ে নাহিদ বলেন, পুরনো দলগুলোর সাথে সংস্কার প্রক্রিয়া যাওয়া তাদের ভুল ছিল। যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়ার। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও দল অন্তর্ভুক্ত হবে বলে আশা তাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। কাগজে কলমে পৌষ না এলেও তীব্র শীতে স্থবিরতা নেমেছে উত্তরের জনপদে। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোগশোক ও জনদুর্ভোগ। কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনপদ অষ্টমীর চরে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রাজধানীর মৃদু শীত নাগরিক জীবনে উৎসব আর উদযাপনের উপলক্ষ হলেও উত্তরের জনপদ কুড়িগ্রামের শীতে হাড়ে কাঁপন ধরায়। দিনপঞ্জিতে পৌষের আগমন এখনও বাকি থাকলেও ব্রহ্মপুত্র অধ্যুষিত চিলমারি ও প্রান্তিক চরাঞ্চলে তাপমাত্রা নামে 10 ডিগ্রির নিচে। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ অষ্টমীর চর। দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত এখানকার জীবন জীবিকা। জেকে বসা শীতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করা হয়েছে। ওষুধ পানি দিছে, কম্বল দিছে, আমরা নিচে শান্তি হয়েছি, তারপরে আল্লাহ জানি শান্তি করে। কম্বল পাইছি, যার দিন আমরা খুশি হয়েছি, যে দিছে তার জন্য আল্লাহ আরো দিবার দেয়। দোয়া করি আপনারা আল্লাহ বাঁচা রাখুক। চরের মধ্যে ওষুধ পানির খুব অজোগার। কম্বল টম্বল পাইছি, ওষুধ পাইছি, শীত বস্ত্র এবং ওষুধ পেয়েছি, এতে আমরা খুবই অত্যন্ত খুশি, খুবই সন্তুষ্ট হয়েছি। ওনারা জানি আরো আগামীবার দিতে পারে। ওষুধ পাইছি, কম্বল পাইছি, যারের পক্ষে একটু আরাম পাইছি, কম্বল পাইছি, ওষুধ পাইছি, এইটি আমার খুশি। আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে, তাহলে আমাদের এই প্রত্যন্ত চরের অধিবাসীরা কিছুটা হলে উপকৃত হবেন। এত দুর্গম যে আমাদের নৌকাপথে আসতেই 5.5 ঘন্টার মতো লেগেছে। এই চরবাসীর এই দুর্দশা দেখে নিজেদের কাছে আসলেই খারাপ লাগে। যদি আমাদের পাশাপাশি আরও কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। দেশের টেকসই উন্নয়নে প্রান্তিক জনপদে মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৫ম পর্ব আজ। ঢাকা আক্রমণের পরিকল্পনা বাদ দেওয়ার পর মেজর শফিউল্লাহর বইয়ের ভাষ্য অনুযায়ী তিনি তার সদর দফতর তেলিয়াপাড়ায় স্থানান্তর করেন। পরে তার নামের আদ্যাক্ষর অনুসারে গঠিত হয় এসফোর্স।
এসফোর্সের প্রবেশন এবং প্রশিক্ষণ চলমান অবস্থায় শফিউল্লাহ সিদ্ধান্ত নেন ধর্মগড় বিওপি আক্রমণের। হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত চেকপোস্টে ছিল পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি। প্রথম আক্রমণের পর এসফোর্স পিছু হটলেও পরবর্তীতে আবারও আক্রমণ চালানো হয়। ধর্মগড় আক্রমণের অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণে মনোযোগী হয়ে ১৯ নভেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার মুকুন্দপুরে অভিযান পরিচালনা করে এসফোর্স। পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকাররা মিলে ঘাঁটিটিকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। এসফোর্সের আক্রমণে পরাস্ত পাকিস্তানি ও রাজাকারদের সাহায্য করতে সহায়তা পাঠানোর চেষ্টা চলে। হানাদারদের সে প্রচেষ্টাও ব্যর্থ করে দেয় এসফোর্স। সন্ধ্যা পর্যন্ত চলা যুদ্ধে হার মানতে বাধ্য হয় হানাদার আর রাজাকাররা, যার বিস্তারিত বর্ণনা রয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। ততদিনে বাঙালিদের বিজয়ের সুবাতাস বইছে চারিদিকে। পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি ছিল আখাউড়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ ডিসেম্বর রাত ১টায় আখাউড়া আক্রমণ করে এসফোর্স। টানা চলতে থাকা যুদ্ধে ৫ ডিসেম্বর হার মানতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। আত্মসমর্পণ করে হানাদার ও রাজাকাররা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে অবিশ্বাস্য ভাগ্যের দেখা পেলেন বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন। আজমানে কাজ করা এই তরুণ প্রথমবার বিগ টিকিটে অংশ নিয়ে জিতে নিয়েছেন ২.৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় ৮৩ লাখ টাকার বেশি। আবুধাবি ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের আয়োজিত বিশেষ ফর্মুলা 1 ড্রাইভার পিক খেলায় অংশ নেন মহিন। ৩০ বছর বয়সী মহিন জানিয়েছেন তিনি এই অর্থ ভাগ করে নেবেন তার ৭২ জন পরিবারের সদস্যের সঙ্গে। $1,২০,০০,০০০ টাকা নিলেও মাদারীপুরের শিবচরের ৩ যুবককে ইটালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখেছে দালাল চক্র। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে মুক্তিপণও চেয়েছে তারা। অভিযোগ পেয়ে পুলিশ ২ নারী সহযোগীকে আটক করলেও মূল দালালরা পলাতক রয়েছে। লিবিয়ায় আটক থাকা যুবকদের দ্রুত উদ্ধার চাইছে পরিবারগুলো। রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর নাওরা গ্রামের কলেজ পড়ুয়া আলমাস খান, সবুজ তপাদার এবং সজীব ফরাজি লিবিয়া হয়ে ইতালি যেতে স্থানীয় নূরে আলম ও সেলিম হাওলাদারের সঙ্গে চুক্তি করেন। 2024-এর 5ই অক্টোবর লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন আলমাস, সবুজ ও সজীব। পৌঁছানোর পর দালাল চক্র বাড়তি অর্থ দাবি করলে পরিবারগুলো জমি বিক্রি ও ধার করে টাকা দেয়। সব মিলিয়ে মোট 1,20,00,000 টাকা দেওয়ার পরও ওই 3 জনকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় থাকা দালাল আইনালের মাধ্যমে আরেক চক্রের কাছে বিক্রি করে দেয় দালালরা। 23শে নভেম্বর দালাল চক্র ওই যুবকদের উপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে আরও 20 লাখ টাকা চায়। 20 লাখ 1 টাকা কমাইবে না। এ অবস্থায় পরিবারগুলো মামলা করলে দালাল নূরে আলমের স্ত্রী এবং সেলিমের স্ত্রীকে আটক করে পুলিশ। তোর কিনে আনছে টাকা দিবি 20 লাখ, এই টাকা না দিলে তোকে হাত কেটে দিলাম, পাও কেটে দিলাম, তোকে মারিয়ে দিলাম। আমার আর্গুমেন্ট করেছে আমার আটকে আমাকে বাবা পার কর কখন আমার 20 লাখ করে দিবি লোন পড়তে, আমি বাবা কত টাকা কোথায় পাবো? মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচে বিক্রি করে টাকা দিছি। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের পরিবার শিবচর থানায় একটি মামলা রুজু করে মানব পাচার আইন, সেই মামলাটিতে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লিবিয়ায় থাকা 3 যুবককে দ্রুত উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তাদের স্বজন এবং এলাকাবাসী। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। মাদারীপুরের মাঠে মাঠে চলছে আমন ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুকূল এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে ফলন ভালো হওয়ায় কৃষকও খুশি।
জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলা, রাজোর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় 24,300 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল ভালো হয়েছে, খুব সুন্দর। এখন যদি আমাদের জন্য সরকার যদি সার ঔষধ এটি যদি ঠিক মতন আমরা পাই, তাহলে সামনে আরও ফসল উন্নতির দিকে আমরা আগাইয়ে যেতে পারবো। যদি সরকার আমাকে একটু সাহায্য করে সার ঠার দিয়ে, তা মনে হয় যে আরও উন্নতমান ফসল হবে। ধানের অবশ্য খুব ইনশাল্লাহ ভালো, ধান ইনশাল্লাহ ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ দেওয়া এবছর 22,610 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 24,300 হেক্টরে রোপা আমনের আবাদ হয়েছে বলছে কৃষি বিভাগ। সার ও বীজ প্রণোদনা দিয়েছি এবং রাজস্বের আওতায় আমরা ভালো ভালো কিছু জাতের আবাদ বৃদ্ধি করেছি, যেমন 103, 87, 75 এবং দেখা গেছে যে মাঠ পর্যায়ে কৃষক সঠিক সময়ে সার ও বীজ উপকরণগুলো পেয়েছে এবং মাঠ পর্যায়ে আমাদের যারা মানে কৃষি কর্মকর্তারা আছেন তারা মানে সঠিকভাবে কৃষকদের পরামর্শ দিয়েছে। এবছর আমন ধানের ফলন ভালো হওয়ায় কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলে বাজারে ভালো দাম পাবেন, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে সুরমা নদীর তীব্র ভাঙনের কবলে সুনামগঞ্জের জামালগঞ্জ এলাকা। নদীর অন্তত 50টি পয়েন্টে প্রায় 8 কিলোমিটার জুড়ে চলছে ভাঙন তাণ্ডব। ঝুঁকিতে রয়েছে হাটবাজার, আবাসিক এলাকা ও ফসলি জমি। বালু সংকটে আটকে আছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেওয়া প্রকল্পের কাজ। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 30 বছর আগে প্রতিষ্ঠিত মান্নান ঘাট বাজার। এখানে রয়েছে 180টি দোকানঘর। প্রতি বছর এই বাজারে চলে শত কোটি টাকার পণ্য বেচাকেনা, যা নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ পর্যন্ত নদী ভাঙনে বিলীন হয়েছে বাজারটির 6টি দোকান। শেষ সম্বল রক্ষায় দোকান সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। 1 বছরের হয়েছে আর কি, 1 বছরের ভিতরে এই কাজের আমরা অর্ডার দিচ্ছি, কাজ করছে না। গত বছর হঠাৎ করে এই ভাঙন দেখা দিল, সরকার কোনো বন্দোবস্ত নিচ্ছে না, তখন কাজও 1 বছর ধরে করতেছে না। এই অবস্থা গত বছর গেছে আমার 2টা বিট। শুধু বাজারই নয়, উপজেলার সুরমা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের 8 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন তাণ্ডব। 200-300 ফুট জায়গা, এদিকেও আছে 200-300 ফুট, আর এমনি ফাঁসে প্রায় 200 ফুট ভেঙে গেছে। 2 বছর সেটা ভাঙছে স্যার, ভাঙার পরে আর কাজ করবার কথা কয়ে কাজ করে না, আয়ও না, দেখো না। অভিযোগ, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রকল্প অনুমোদন হলেও বালু সংকটের অজুহাতে কাজ করছে না ঠিকাদার। প্রায় 5-6টা বিট নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, প্রায় 60-70 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমরা বর্তমানে বালু সংকটের কারণে আমরা কাজগুলো আসলে করতে পারতেছি না, তো আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমরা বালু উত্তোলন করতে পারলে আমরা হয়তো কাজগুলি আগামী 15 দিনের ভিতরে হয়তো শেষ করতে পারবো। জীবন জীবিকার অবলম্বন রক্ষায় গড়িমসি কিংবা আশ্বাস নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। দিচ্ছি আরো একবার। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশের চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে। ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ। সব ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের আহ্বান। ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নতিতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এনসিপির নতুন জোট গঠন। পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে অন্য দলগুলোকেও জোটে আসার আহ্বান। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যের স্বাস্থ্য সেবা। চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।